প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা পড়বো নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের শেষের দিকে একটি কবিতা। আমাদের কবিতার নাম হচ্ছে আজকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এবং লেখকের নাম হচ্ছে শামসুর রাহমান। এই বানানটা তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে। এখানে কিন্তু রহমান দেওয়া নেই, এখানে রাহমান দেওয়া। তোমরা যদি পরীক্ষার হলে লিখে আসো যে শামসুর রহমান, তাহলে কিন্তু তোমরা মার্ক পাবে না। যদি প্রশ্ন করা হয় যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, কবিতার লেখককে, তোমাদেরকে লিখতে হবে শামসুর রহমান। অর্থাৎ বানানের দিকে একটু খেয়াল রাখতে হবে। তো এই যে কবি পরিচিতি আছে, কবি পরিচিতিটা তোমরা নিজেরা ভালো করে দেখে নিবা। শুধু এখান থেকে তোমাকে বলে রাখি যে প্রধান যে ওনার কাব্যগ্রন্থগুলো আছে, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, তারপরে রৌদ্রকরটিতে, নীলালোকে দিব্যরথ, বন্দি শিবির থেকে, যে এই যে কাব্যগ্রন্থগুলো আছে, এই কাব্যগ্রন্থগুলো তোমাকে একটু ভালো করে পড়তে হবে। তাহলে তোমরা এই যে কবি পরিচিতি আছে, কবি পরিচিতি থেকে তোমরা কমন পাবে। এর বাইরে খুব বেশি কিছু পড়ার প্রয়োজন নেই। এই যে কাব্য পরিচিতি, নীলালোকে দিব্যরথ, বাংলাদেশ স্বপ্ন দেখে, বুকতার বাংলাদেশের হৃদয়, এটা ইম্পর্টেন্ট। এই কাব্যগ্রন্থগুলো পড়বা, যেগুলো দেখা দিয়েছি, তাহলে হবে। এর বাইরে কবি পরিচিতি থেকে পড়ার প্রয়োজন নেই। তো হলো আমরা ডিরেক্ট কবিতা যাই। কি বলছে দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার বাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। অর্থাৎ 1971 সালে বাংলাদেশের মানুষ যে স্বাধীনতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, সেই বিষয়টা এই কবিতায় তুলে ধরা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ বারবার শুধু অপেক্ষায় ছিল কখন বাংলাদেশ স্বাধীন হবে, কখন বাংলাদেশ স্বাধীন হবে। ওইটা থেকে মূলত এই কবিতাটা লেখা হয়েছে। তো চলো আমরা দেখি আসলে কবি কি বুঝাতে চাইছে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য মানে বলতেছে যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়। অর্থাৎ যে আমাদেরকে আর রক্তের জলে কত ভাসতে হবে, অর্থাৎ বাংলাদেশের মানুষকে আর কতবার রক্ত দিলে যে প্রকৃত স্বাধীনতা বা স্বাধীনতা তুমি বাংলাদেশের মানুষের কাছে ধরা দিবা। অর্থাৎ স্বাধীনতা তুমি কখন আসবা, আর কতবার রক্ত দিতে হবে, আর কতবার আমাদেরকে রক্তের জলে বা রক্তের নদীতে ভাসতে হবে। গঙ্গাটা কি? গঙ্গা মূলত একটা নদীর নাম। এটা ভারতের একটা নদী। বাংলাদেশের যে পদ্মা নদী, ওই পদ্মা নদীটা ভারতে গিয়ে নাম নিয়েছে কি? গঙ্গা। তো কবি বলতেছে যে মানে আর কত রক্ত দিতে হবে, মানে আর কত রক্তে ভাসতে হবে, এটাই মূলত বুঝাইছে। আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। আচ্ছা, খান্ডব দাহন মানে কি? খান্ডব দাহন মানে হচ্ছে ভয়াবহ আগুন বা তীব্র আগুন। অর্থাৎ মানে কবি বলতেছে যে আর কতবার আমরা তীব্র আগুন দেখলে স্বাধীনতার স্বাদ পাবো। মানে পাকিস্তানিরা যখন বাংলাদেশে আসতো, তখন পাকিস্তানিরা কি করতো? তারা জায়গা জায়গায় শুধু কি বিভিন্ন জায়গা পোড়াই দিত বা আগুন ধরাই দিত। তো কবি বলতেছে যে আর কতবার পাকিস্তানিরা আগুন ধরাবে, আর কতবার তারা আমরা আগুন দেখলে বা তাদের যে তীব্র আগুন বা খান্ডব দাহন দেখলে, আর কতবার খান্ডব দাহন দেখলে আমরা মুক্তি পাবো। এই জিনিসটাই কবি প্রশ্ন করছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল বাংলো। আচ্ছা, কপাল বাংলো মানে কি? যেমন আমরা অনেক সময় বলি না যে আমাদের ভাগ্য খারাপ, বা আবার আরো কি বলি যে আমাদের কপাল খারাপ। তো এটা বুঝেছে যে সাকিনা বিবিদের মতো যারা মহিলা আছে, মানে তাদের ভাগ্য আর কতবার খারাপ হবে। অর্থাৎ সাকিনা বিবির যুদ্ধের সময় হয়তো তার ছেলে হারাইছে অথবা স্বামী হারাইছে, যে সাকিনা বিবিদের ভাগ্য আর কতবার পূর্বে। আর কপাল ভাঙলো, কপাল ভাঙলো মানে কি? মানে ভাগ্য খারাপ হওয়া। মানে সাকিনা বিবিদের ভাগ্য আর কতবার খারাপ হবে। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। হরিদাসী হচ্ছে একজন হিন্দু নারী। অর্থাৎ তোমরা দেখবা যে হিন্দুদের মধ্যে যখন বিয়ে হয়, তখন তাদের সিঁথিতে, অর্থাৎ মাথার মধ্যে সিঁদুর দিতে হয়। যখন তাদের স্বামী মারা যায়, তখন হিন্দু নারীদের ওই সিঁদুরটা, সিঁথি থেকে সিঁদুরটা মুছে ফেলতে হয়। অর্থাৎ 1971 সালে যুদ্ধের সময় হরিদাসীর স্বামীকে পাকিস্তানিরা কি হত্যা করছে, সেজন্য তার সিঁথির সিঁদুর কি মুছে গেছে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক মানে যে পাকিস্তানিদের যে গাড়িগুলো ছিল বা ট্যাঙ্ক ছিল, সেগুলো কি কালারের ছিল? সেগুলা জলপাই কালারের ছিল। ট্যাঙ্ক কিভাবে আসতো? চিৎকার করতে করতে, দানবের মতো চিৎকার করতে করতে। অর্থাৎ এই যে দানবের মতো চিৎকার মানে এখানে বুঝেছে যে কামানের গোলার তীব্র শব্দ বা গুলির শব্দ, এটাকে বুঝাইছে যে দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। ছাত্রাবাস বস্তি উজাড় হলো মানে কি? অর্থাৎ পাকিস্তানিরা প্রথমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেল বা ছাত্রাবাসগুলোতে অ্যাটাক করছে, এবং পাকিস্তানিরা জায়গায় জায়গায় বস্তিগুলা উজাড় করে দিত, একদম কি শেষ করে দিত। রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। অর্থাৎ যে এমন রাইফেল ছিল রিকয়েললেস। রিকয়েললেস রাইফেল মানে হচ্ছে এমন রাইফেল মানে যেখানে বারবার গুলি ঢুকাইতে হয় না, একবার গুলি করলে কি মানে অনেক, বা একবার গুলি করলে কি
অনেকগুলা গুলি বের হয়, এটা হচ্ছে রিকয়েললেস রাইফেল। আর মেশিন গান, খই ফোটালো যত্রতত্র। মেশিন গান মানে কি? মানে গুলি বা বন্দুক। খই ফোটালো যত্রতত্র মানে কি? যত্রতত্র মানে হচ্ছে যেখানে সেখানে। আর খই ফোটালো মানে কি? যখন খই মানে কি, মানে ভুট্টা ভাজা। ভুট্টা ভাজার আরেক নাম কি? খই। যখন দেখবা ভুট্টা ভাজে, তখন কি দেখবা যে একটার পর একটা শুধু ঠাস 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 কি আওয়াজ হতে থাকে। তো তেমনি ভাবে এখানে বলতেছে যে বন্দুক আর কতবার মানে অনবরত গুলি বর্ষণ করলে পরে কি স্বাধীনতা আসবে। খই ফোটালো যত্রতত্র মানে কি? মানে ভুট্টা ভাজা যেরকম ভাজার সময় যেরকম আওয়াজ হয় বা ফাটে, তেমনি ভাবে মানে গুলির আওয়াজ আমাদেরকে কি আর কতবার শুনতে হবে, বা অনবরত গুলি বর্ষণ আর কত হবে। তুমি হাসবে বলে, ছাই হলো গ্রামের পর গ্রাম। ছাই হলো মানে কি? মানে গ্রামের পর গ্রাম কি একদম পুড়ে গেছে বা পুড়ে ছাই করে ফেলছে। তুমি হাসবে বলে, বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটা ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। আচ্ছা, বিধ্বস্ত পাড়া মানে কি? বিধ্বস্ত পাড়া হচ্ছে এমন পাড়া মানে যে পাড়াটাকে বা যে গ্রামটাকে একদম কি ধ্বংস করে দিচ্ছে প্রভুর বাস্তবিটা। বাস্তবিটা মানে কি? মানে হচ্ছে যেখানে কি বসবাস করতো। বাস্তবিটা মানে কি? মানে হচ্ছে এমন মানুষের বসত বাড়ি বা যেখানে কি মানুষ বসবাস করতো। তো আর্তনাদ করলো কি একটা কুকুর। কার বাস্তবিটা? প্রভু। প্রভু মানে কি হচ্ছে কুকুরের মালিকের যে বসত বাড়ি ছিল সেখানে, সেটা কি এখন বিধ্বস্ত পাড়া হয়ে গেছে। মানে কি সেই জায়গাটা পাকিস্তানের একদম কি ধ্বংস করে দিয়েছে ওই জায়গায়। ভগ্নস্তূপ মানে কি? ভগ্নস্তূপ মানে হচ্ছে ভাঙা অংশ, মানে যে জায়গাগুলোকে একদম মানে কি ধ্বংস করে দিছে, মানে ধ্বংসপ্রাপ্ত জায়গা। ভগ্নস্তূপ মানে কি? ভগ্নস্তূপ মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত জায়গায়। ওই জায়গা দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো। আর্তনাদ করলো মানে কি? চিৎকার করলো। আর্তনাদ করলো মানে কি? চিৎকার করলো। কে? একটা কুকুর। অর্থাৎ স্বাধীনতায় আসার জন্য প্রভুর বাস্তবিটায় মানে একটা কুকুর তার মালিকের, মালিক যে জায়গায় থাকতো সেইখানে সেই ভাঙা অংশ বা ধ্বংসপ্রাপ্ত জায়গায় দাঁড়ায় একটানা চিৎকার করতে লাগলো কি একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। অর্থাৎ একটা ছোট বাচ্চা বা শিশু, তার মা বাবা কি, তার মা বাবাকে হত্যা করছে কারা? পাকিস্তানিরা। তো সেই শিশুটা তো কিছু বুঝে না, সে কি তার মা বাবার লাশের উপর কি হামাগুড়ি দেয়। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়। অর্থাৎ আর কতবার রক্ত দিতে হবে, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। খান্ডব দাহন মানে কি? মানে তীব্র আগুন বা কি আমাদের ঘর বাড়িগুলো কি জ্বালাই দিচ্ছে, এটা কি আর কতবার দেখতে হবে। স্বাধীনতা তোমার জন্যে থুথুড়ে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। থুতুড়ে বুড়ো মানে কি? মানে অতি বয়স্ক। মানে বুড়ো মানে তো বৃদ্ধ, আর থুতুড়ে বুড়ো মানে কি? মানে অনেক বেশি বৃদ্ধ। আচ্ছা, এখানে থুতুড়ে ওয়ার্ডটা কেন বলা হয়েছে? তোমরা দেখবা যে মানুষ যখন অনেক বেশি বয়স্ক হয়ে যায় তখন তার মুখ থেকে কি অনবরত লাল আবার থুতু বেরোতে থাকে। তো এই জন্য বলছে যে থুতুড়ে বুড়ো বা অনেক বেশি বয়স্ক। উদাস দাওয়ায়, উদাস দাওয়ায় মানে কি? দাওয়ায় মানে হচ্ছে বারান্দায়। আর উদাস মানে কি? মানে উদাসীন ভাবে বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক। অপরাহ্ন মানে কি? বিকেলে। আর দুর্বল আলোর ঝিলিক, তোমরা দেখবা বিকেল বেলা সূর্যের আলো বা সূর্যের তেজটা কি একদম কমে যায় না? তো ওই বুড়োর বয়সও এমন হয়ে গেছে, মানে তার চোখ চোখ কি এখন কি ভালো করে দেখতে পায় না, কিন্তু তারপরেও তিনি উদাস দাওয়ায় বসে আছেন, স্বাধীনতার জন্য কি অপেক্ষা করতেছেন কখন কি স্বাধীনতা আসবে। বাতাসে কি তার চুল নড়তেছে। মানে বিকেলবেলা অপরাহ্নের দুর্বল আলো যে লিখবেন এটাই বুঝেছে যে বিকেলবেলা যেরকম সূর্যের তেজ কমে যায়, তেমনি ভাবে ওই বৃদ্ধেও কি, ওই বৃদ্ধ এখন কি খুব ভালোভাবে চোখে দেখতে পায় না, তার চোখের তেজও কি আস্তে আস্তে কমে আসতেছে। স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ করে। অর্থাৎ স্বাধীনতার জন্য মোল্লাবাড়ির এক বিধবা, বিধবা মানে কি? মানে যে মহিলার স্বামী মারা গেছে কোথায়? যুদ্ধে। নড়বড়ে মানে কি? মানে হচ্ছে একদম দুর্বল খুঁটি ধরে দগ্ধ করেন। দগ্ধ করেন মানে কি? মানে হচ্ছে পোড়া করেন। অর্থাৎ এই যে মহিলার পাকিস্তানিরা কি ক্ষতি করছে? তার স্বামীকে হত্যা করছে, তাকে বিধবা বানিয়ে দিচ্ছে, এবং সাথে সাথে আরেকটা ক্ষতি করছে। সেই ক্ষতিটা কি? তার ঘর বাড়ি পোড়া দিচ্ছে। দগ্ধ মানে কি? দগ্ধ মানে হচ্ছে পোড়ানো বা আগুনে দগ্ধ হয়ে যাওয়া বা আগুনে পুড়ে যাওয়া। নড়বড়ে, নড়বড়ে খুঁটি কেন বলছে? নড়বড়ে খুঁটি বলছে এই জন্য যে নড়বড়ে মানে হচ্ছে কি? মানে দুর্বল খুঁটি। অর্থাৎ তার ঘর যেহেতু পোড়া দিচ্ছে এই জন্য ঘরের খুঁটিকে একদম দুর্বল হয়ে গেছে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। অর্থাৎ হাড্ডিসার মানে কি? মানে খাওয়ার অভাবে একদম কি, খাওয়ার অভাবে একদম শুকাই গেছে, তার শরীরে কি হাড্ডি ছাড়া আর কিছু নেই। হাড্ডি ছাড়া মানে কি? মানে শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই নেই। এক অনাথ কিশোরী, অনাথ মানে কি? মানে হচ্ছে এতিম, অর্থাৎ যার কি মা বাবা নাই, বাবা নাই,
শূন্য থালা হাতে, অর্থাৎ কি মানে শূন্য থালা হাতে মানে খাবারের জন্য কি অপেক্ষা করতেছে, কোথায়, পথের ধারে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু শূন্য থালা মানে কি, মানে সে কি এখনো কোনো খাবার পায় নাই তোমার জন্য। সবির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক। তাহলে শাহবাজপুরের সেই জোয়ান কৃষকের নাম কি? সবির আলী। কোথায়, বাসা কোথায় ছিল? শাহবাজপুর। নাম কি ছিল? সবির আলী। পেশা কি ছিল? জোয়ান কৃষক। জোয়ান কৃষক মানে কি, মানে কম বয়সী কৃষক। কৃষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা। তাহলে জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটাকে কৃষ্টদাস। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটাকে কৃষ্টদাস। মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি। এই দেখো, এটা তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে মেঘনা নদীর দক্ষ মাঝি কে ছিল? মতলব মিয়া। মতে মতলব মিয়া, আর মতে মেঘনা নদী, আর মতে মাঝি। এভাবে মনে রাখবা। তাহলে কোন নদীর দক্ষ মাঝি ছিল মতলব মিয়া? অ্যান্সার কি? এম দিয়ে মনে রাখবা বা ম দিয়ে মনে রাখবা, মেঘনা নদীর দক্ষ মাঝি। মতলব মিয়ার পেশা কি ছিল? মাঝি। মতে মতলব মিয়া, মতে মাঝি, আর মতে মেঘনা নদী। এটা কিন্তু এবার মনে রাখতে পারো। গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, তাহলে গাজী গাজী বলে নৌকা চালায় উদ্দাম ঝড়ে কে? এটা কিন্তু মতলব মিয়ার কথাই বলা হচ্ছে। যেহেতু সে মাঝি, তার কাজ কি, মাঝির কাজ কি, অবশ্যই কি নৌকা চালানো উদ্দাম ঝড়ে। আর কি কি বলে নৌকা চালায়? গাজী গাজী বলে নৌকা চালায়। রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। দেখো, রুস্তম শেখের পেশা কি ছিল? রিক্সাওয়ালা। তাহলে রতে মনে রাখবা রিক্সাওয়ালা, আর রতে কি? রুস্তম শেখ। রতে রুস্তম, রতে রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। কেন পোকার দখলে? সে রুস্তম শেখকে পাকিস্তানের বাহিনীরা হত্যা করছে, এখন কি তার ফুসফুস কি পোকামাকড় খাই ফেলতেছে। আশা করতেছি বুঝছো। এরপর থেকে এই যে সবির আলী, সে কোন কৃষক, কোন পাড়ার কৃষক? শাহবাজপুরের। দন্তস্ব আর তালব্য দুটো কিন্তু কাছাকাছি উচ্চারণ, প্রায় সেম। তো এটা দিয়ে মনে রাখতে পারো যে এস্তে সবির আলী, এস্তে শাহবাজপুর। শুধু কেষ্ট দাস, শুধু এটা একটু তোমাদের কষ্ট করে মনে রাখতে পারো, বাকিগুলো তোমরা কি মিলে মিলেই মনে রাখতে পারবা। তারপর দেখো, রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদবারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণ মানে কি, মানে এখানে একজন মুক্তিযোদ্ধার কথা বলা হয়েছে। মুক্তিযোদ্ধারা কি রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়াইতো। তেজি তরুণ মানে কি, মানে হচ্ছে কি, তেজি তরুণ মানে কি, মানে হচ্ছে কি একদম কি কম বয়স্ক তরুণ, অর্থাৎ কি যা সাহসী তরুণ। তেজি মানে কি সাহসী, যার পদবারে, পদবারে মানে কি, এরপর বলবে পদবারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে। পদবারে মানে কি, মানে পা ফেলার শব্দে, অথবা তার উপস্থিতিতে, মানে তেজি তরুণের উপস্থিতিতে কি একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। অধীর প্রতীক্ষা করছে মানে কি, অধীর মানে কি ধৈর্য হারা হয়, আর প্রতীক্ষা করছে মানে অপেক্ষা করতেছে। অর্থাৎ স্বাধীনতাকে বলতেছে যে স্বাধীনতা সবাই ধৈর্যহীন হয়ে বা ধৈর্য হারা হয়ে অপেক্ষা করছে। প্রতীক্ষা করছে মানে কি অপেক্ষা করছে তোমার জন্য, কার জন্য? স্বাধীনতার জন্য। তাহলে স্বাধীনতার জন্য এখানে কে কে অপেক্ষা করতেছে? সগির আলী, কেষ্টদার, মতলব মিয়া, রুস্তম শেখ, তারপরে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজি তরুণ বা মুক্তিযোদ্ধা, সবাই কি অধীর আগ্রহে বা ধৈর্য হারা হয়ে অপেক্ষা করতেছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, বা মানে কি আওয়াজ তুলে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৃথিবীর সব প্রান্তে আওয়াজ তুলে নতুন নিশানা মানে কি নতুন পতাকা উড়িয়ে, দামামা বাজিয়ে মানে কি, মানে হচ্ছে বাদ্যযন্ত্র বাজিয়ে, দিক বিদিক মানে কি চারদিকে, অর্থাৎ চারদিকে বাদ্যযন্ত্র বাজিয়ে এবং নতুন পতাকা উড়িয়ে এবং সব দিকে ধ্বনি প্রতিধ্বনি তুলে বা আওয়াজ তুলে এই বাংলায়, অর্থাৎ বাংলাদেশে তোমাকে আসতেই হবে এই স্বাধীনতায়। এখানে কবি কি জোর দিতেছে যে স্বাধীনতা তোমাকে অবশ্যই কি বাংলাদেশে কি আসতেই হবে। এখানে কি কবি জোর দিতেছে যে স্বাধীনতাকে বলতেছে যে স্বাধীনতা তোমাকে কি আসতেই হবে। এই ছিল আমাদের কবিতা। আশা করতেছি কবিতাটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা কিছু শব্দার্থ টিকা দেখবো। তো এই দেখো, শীতের সিঁদুর মুছে গেল হরিদাসীর, এটা মানে কি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন কে? হরিদাসীর স্বামী, অর্থাৎ হরিদাসীর স্বামী কি মারা গেছে। তো এটা আমি তোমাদেরকে বলছি, এটা না বলি। খান্ডব দাহন, এটা বাকি আছে। এটা দেখো, খান্ডব মূলত মহাভারতের একটি বিখ্যাত অরণ্য, যা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। নির্বিচারে ধ্বংস করা হয়েছিল অরণ্যের প্রায় সকল প্রাণীকে। এই কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞকে খান্ডব দাহন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ কি পাকিস্তানিরা জায়গায় জায়গায় শুধু কি আগুন ধরিয়ে দিত। তারপর দেখো যত্রতত্র মানে কি যেখানে সেখানে বা সব জায়গায়। তো এই ছিল আমাদের শব্দার্থ টিকা। শব্দার্থ টিকা থেকে তোমরা এই যে যত্রতত্র এটা পড়তে পারো। আর এমসিকিউর জন্য খুব বেশি একটা এখান থেকে নাই, তবে রিডিং করে নিতে পারো।
আর পাঠ পরিস্থিতি দেখতে হবে। হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শ্রেষ্ঠ কবিতা নামক কাব্য থেকে নেওয়া হয়েছে। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? শ্রেষ্ঠ কবিতা নামক কাব্য থেকে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কবিতাটি কবির বন্দি শিবির থেকে নামক কাব্যের অন্তর্ভুক্ত। তাহলে কোন কাব্যের অন্তর্ভুক্ত? বন্দি শিবির নামক কাব্যের অন্তর্ভুক্ত। স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, এটি এমন এক অধিকার অনুভব যা মানুষের জন্মগত। কিন্তু এই অধিকার আদায়ের জন্য বাঙালি জাতিকে দীর্ঘকাল যেমন সংগ্রাম করতে হয়েছে, তেমনি করতে হয়েছে অপরিসীম আত্মত্যাগ। অপরিসীম মানে কি? গুরুত্বপূর্ণ আত্মত্যাগ, অর্থাৎ কি নিজেদের জীবন দিতে হয়েছে। তো পাঠ পরিচিতি তো তোমরা রিডিং করে নিলে বুঝবা। আমরা এখন আমাদের যে এমসিকিউ সলভে চলে যাই। এই দেখো শুরুর দিকে যে এমসিকিউ গুলো আছে, এই যে শুরুর কয়েকটা, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি একটা দরকার নেই। তবে এটা দেখতে পারো যে কাদের জীবনের আশা আকাঙ্ক্ষা হতাশার কথা শামসুর রহমানের কবিতায় সার্থকভাবে বিধৃত হয়েছে? কাদের? মধ্যবিত্তদের। এটা আমরা কোথায় পাবো? তাহলে আমরা দেখি এটা কোথায় আছে। এই দেখো, বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা হতাশা বিচ্ছিন্নতা বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিধৃত। তাহলে কোন শ্রেণীর? অবশ্যই কি মধ্যবিত্ত নাগরিক শ্রেণীর। আশা করতেছি বুঝতে পারছি এমসিকিউটা। তারপর দেখো আমরা পরের এমসিকিউ দেখি। শামসুর রহমানের কবিতায় কোন ধরনের কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশিত হয়েছে? তাহলে কোন ধরনের? তাহলে আমরা এটাও দেখি। তাহলে এটা কি হবে? অতি আধুনিক কাব্যধারা। এরপর দেখো, কবিতায় উপম ও চিত্রকল্প ব্যাপারে শামসুর রহমান কোনটিকে অবলম্বন করেছেন? তাহলে কোনটিকে হবে? অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে প্রকৃতি। কোনটা হবে? প্রকৃতি। এরপর দেখো, কোনটি শামসুর রহমানের অন্যতম কাব্যগ্রন্থ? তাহলে কোনটি? এগুলো আসলে তোমরা কই পরিচিতি পড়লে পাবা, তবে এগুলো খুব বেশি একটা দরকার নেই। আমরা এই যে এগুলো দেখি। জলপাই রঙের ট্যাঙ্ক কিসের মতো চিৎকার করতে করতে শহরে এলো? তাহলে কিসের মতো? দানবের মতো এটা। তাহলে আমরা দেখি এটা কোথায় আছে। এই যে দেখো, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তাহলে কিসের মতো চিৎকার করতে করতে আসছে? উত্তর হবে কি? দানবের মতো। কোনটি যত্রতত্র খই ফোটালো? কোনটা? মেশিন গান এবং কি আইফেল। তাহলে আমরা চলো এটা দেখি আসলে এটা কোথায় আছে। দেখো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খুবই ফোটালো যত্রতত্র। তাহলে কোনটা হবে? রাইফেল এবং মেশিন গান। রিকয়েললেস রাইফেল এবং মেশিন গান কি খুবই ফোটাইছে যত্রতত্র। তারপর দেখো, রিকয়েললেস আর রাইফেল আর মেশিন গান খুবই ফোটালো যত্রতত্র, এখানে কিসের চিত্র প্রকাশিত হয়েছে? অবশ্যই কি নির্মম হত্যাযজ্ঞ। কিসের হবে? নির্মম হত্যাযজ্ঞ। কারণ কি পাকিস্তানিরা যেখানে সেখানে কি একদম নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। কার শীতের শীতের মুছে গেল? অবশ্যই কার? হরিদাসীর। স্বাধীনতা আসবে বলে কোনটি ছাই হয়ে গেছে? কোনটি? তুমি আসবে বলে ছাই হলো কি গ্রামের প্রোগ্রাম। তাহলে আমরা আসলে দেখি এটা কোথায় আছে। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের প্রোগ্রাম। তাহলে এটা কোথায় আছে? এটা এই লাইনে আছে। আশা করি তোমরা এখান থেকে দাগাই নেবে। এরপর দেখো, স্বাধীনতা আসবে বলে প্রভুর বাস্তবিতার ভগ্নস্তূপে দাঁড়িয়ে কে আর্তনাদ করলো? তাহলে কে আর্তনাদ করছে? কে হবে? একটা কুকুর আর্তনাদ করছে। তো চলো তারপর আমরা দেখি যে এটা কোথায় আছে। এই যে দেখো, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলে একটা কুকুর। তাহলে কে আর্তনাদ করছে? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে একটা কুকুর। তারপর দেখো, অপর শিশু কিসের উপর হামাগুড়ি দিল? কিসের উপর? পিতামাতার লাশের উপর। তা আমরা দেখি যেটা কোথায় আছে। দেখো, অপর শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তাহলে কোথায় হামাগুড়ি দিয়েছে? পিতামাতার লাশের উপর। তারপর দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার পিতামাতা হানাদারদের হত্যাযজ্ঞের শিকার হয়েছে? তাহলে কার পিতামাতা? অবশ্যই কি? অবশ শিশুর। স্বাধীনতার প্রতীক্ষায়, এটা হবে প্রতীক্ষায় থুতরে বুড়ো কোথায় বসে আছে? কোথায়? ঘরের দাওয়ায়। কোথায়? ঘরের দাওয়ায়। চলো আমরা দেখি এটা কোথায় আছে। দেখো, স্বাধীনতা তোমার জন্য থুতুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে। তাহলে কোথায় বসে আছে? দাওয়ায়, ঘরের দাওয়ায় বসে আছে।
তারপর দেখো, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতায় প্রকাশিত গড়ের দাওয়ায় চতুরে বুড়োর বসে থাকার কারণ কি, সরি সময়কাল কোনটি? কি বলছে? অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, তাহলে কি হবে? বিকেল। বাতাসে উদাস দাওয়ায় বসে থাকা চতুরে বুড়োর কি নড়ছে? কি বাতাসে নড়ছে? চুল। চলো আমরা দেখি এটা কোথায় আছে। এই দেখো, উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের অর্থাৎ বিকেলের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে কি নড়তেছে? চুল নড়তেছে। আশা করতেছি বুঝতে পারছি। আমরা পরের এমসিকিউ গুলো দেখি। এমসিকিউ গুলা শেষ। আচ্ছা, এটা বাকি আছে। স্বাধীনতা আসবে বলে কার কপাল ভাঙলো? কার? অবশ্যই কার? সাকিনা বিবি। এরপর বলছি কি, স্বাধীনতার প্রত্যাশায় দগ্ধ ঘরের খুঁটি ধরে কে দাঁড়িয়ে আছে? তাহলে কে দাঁড়িয়ে আছে? তাহলে আমরা দেখি কে দাঁড়িয়ে আছে। দেখো, মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ করে, তাহলে কে দাঁড়িয়ে আছে? অবশ্যই কি হবে? মোল্লাবাড়ির বিধবা। তারপর দেখো, স্বাধীনতার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী কি হাতে দাঁড়িয়ে আছে? কি হাতে? শূন্য থালা হাতে। সগির আলীর বাড়ি কোথায়? তুই কি বলছি? এস দিয়ে মনে রাখতে, এস দিয়ে সগির আলী, এস দিয়ে কি শাহবাজপুর। তাহলে বাড়ি কোথায়? শাহবাজপুর। সগির আলীর পরিচয় কোনটি? সগির আলীর পরিচয় কোনটি? কি রিক্সাওয়ালা? না, রিক্সাওয়ালাকে, রিক্সাওয়ালা কিন্তু রুস্তম শেখ। আর দক্ষ মাঝিকে, দক্ষ মাঝি ছিল মতলব মিয়া। তাহলে এটাও কি অ্যান্সার হবে না? সরি, এটা দেখাইছি বলে এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কি? জোয়ান কৃষক। সগির আলীর পরিচয় কি ছিল? সে কি জোয়ান কৃষক ছিল। চলো তারপর আমরা দেখি যে এটা কোথায় আছে। এই যে দেখো, সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক। তাহলে পরিচয় কি? জোয়ান কৃষক। আশা করি বুঝতে পারছি। তারপর দেখো, এটা কি হবে? জোয়ান কৃষক। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটার নাম কি? কি কেষ্ট দাস। মতলব মিয়ার পরিচয় কোনটি? কোনটি? কি বলছি? দক্ষ মাঝি। মতে মতলব মিয়া, মতে কি দক্ষ মাঝি, আর কোন নদীতে? মেঘনা নদীতে। মতলব মিয়া কোন নদীতে নৌকা চালায়? কি মতে? মেঘনা। মতে মতলব মিয়া, তাহলে কি মেঘনা নদী। উদ্যান ঝড়ে মতলব মিয়া কি বলে নৌকা চালায়? কি বলে? গাজি গাজি বলে নৌকা চালায়। চলো আমরা দেখি এটা কোথায় আছে। কি বলছে দেখো, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্যাম ঝড়ে। তাহলে কি বলে নৌকা চালায়? অবশ্যই কি গাজি গাজি বলে। রুস্তম শেখকে কি? আর রতে রুস্তম শেখ, রতে কি রিক্সাওয়ালা। তাহলে কে? টাকার রিক্সাওয়ালা। কার ফুসফুস এখন পোকার দখলে? কার? রুস্তম শেখের। চলো আমরা দেখি এটা কোথায় আছে। এই দেখো, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। তাহলে কার ফুসফুস পোকার দখলে? অবশ্যই কার? রুস্তম শেখ। তেজি ধরুন কি কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়? কি কাঁধে? চলো আমরা দেখি। সেই তেজি তরুণ যার পদবারে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদবারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। তাহলে কি কাঁধে ঘুরে বেড়ায়? অবশ্যই কি রাইফেল কাঁধে। কার পদবারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে? কার পদবারে? তেজি তরুণের। আমরা একটু আগে দেখছি। এরপর দেখো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় ব্যাকুল প্রতীক্ষা কিসের জন্য? অবশ্যই কার জন্য? স্বাধীনতার জন্য। তারপর দেখো, আমরা এই এমসি গুলো সলভ করি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কবি কোনটিকে অসম্ভব ভাবে বলেছে? কোনটিকে? স্বাধীনতাকে। স্মৃতি সুদূর মুছে গেল হৃদয়হীন বাক্যটিতে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? অবশ্যই কি স্বামী মারা গেছে বা স্বামী হারা হয়েছে। এরপর দেখো, মেয়েদের বিয়ের পর কোথায় সিঁদুর দেওয়া হয়? কোথায়? অবশ্যই কি স্মৃতিতে। রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে কেন? কেন? অবশ্যই কি মারা গেছে বলে। পরিবেশীয় মোল্লাবাড়ির দগ্ধঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকা নারীর মধ্যে কিসের সাদৃশ্য? কিসের? বিধবা হওয়া। কি হরিদেশীয় তার কি স্বামীকে হারাইছে, আর মোল্লাবাড়ির দগ্ধঘরের খুঁটি ধরা মহিলাও কি স্বামীকে হারাইছে। তাহলে কিসে মিল? বিধবা হওয়ায়। এরপর দেখো, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই দেখো, কোন কাব্যগ্রন্থ? বন্দি শিবির থেকে, কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? এখানে কিন্তু সঠিক অ্যান্সার নাই। কি হবে অ্যান্সার? বন্দি শিবির থেকে। তাহলে এটা এখানে ভুল দেওয়া আছে। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? এই যে বন্দি শিবির থেকে।
এখানে সঠিক অ্যান্সার দেওয়া আছে। তারপর দেখো, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতার কবিতায় সহায় সম্বল সম্ভ্রম হারানোর প্রতীক কে? এটা কি হবে? অবশ্যই কি, সাকিনা বিবি। কেন সাকিনা বিবি? কারণ কপাল ভাঙছে কার? সাকিনা বিবি। তারপর দেখো, তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতার কবিতায় বর্ণিত কুকুরের আর্তনাদ কি প্রকাশ করে? কি প্রকাশ করে? পশু হত্যার নির্মম চিত্র নাকি নিঃসঙ্গ জীবনের কষ্ট? কি নিঃসঙ্গ জীবনের কষ্ট? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতার কবিতায় হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ নির্যাতনের প্রাকৃতিক প্রতিবাদ ধ্বনিত হয়েছে কিসের মাধ্যমে? অবশ্যই কিসের মাধ্যমে? কুকুরের মাধ্যমে। হরিদাসের সিঁথিতে কখন সিঁদুর দেওয়া হয়েছিল? সিঁদুর তো অবশ্যই দেওয়া হয়েছে কি বিয়ের পরে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতার কবিতা বর্ণিত তেজি তরুণের যুদ্ধের হাতিয়ার কি? কি রাইফেল। এটা আমরা অনেকবার দেখছি। শান্তনগর কবিতায় সার্থকভাবে প্রকাশিত হয়েছে কি? মধ্যবিত্ত নাগরিকের জীবনের চিত্র আর অতি আধুনিক কর্মধারা কাব্যধারার বৈশিষ্ট্য। অ্যান্সার কি হবে? খ নাম্বার। ওনার কাব্য রচনার বৈশিষ্ট্য এগুলো তোমরা কবি পরিচিতি পড়লে পাবা। আমরা এগুলো দেখি। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় বাক্যটির প্রতিচ্ছবি রয়েছে যে বাক্যে? তাহলে এটার অ্যান্সার কি হবে? সাকিনা বিবির কপাল বাংলো ছাত্রাবাসের বস্তু উদাহরণ হলো অবশেষে হামাগুড়ি দিল পিতামাতার লাশ। দেখো, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় মানে হচ্ছে তারা কি মানুষকে যে খুন করছে, মানুষের রক্ত নিচ্ছে, তাহলে অবশ্যই সব হামাগুড়ি দিলে পিতামাতার লাশের উপর এটা হবে। আবার ছাত্রাবাস বস্তু উদাহরণ হলো এটা হবে। কিন্তু সাকিনা বিবির কপাল বাংলো এটা হবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ নাম্বার। কেন? কারণ ছাত্রাবাস বস্তু উদাহরণ হয়েছে মানে কি, মানে ওইখানে কি মানুষকে খুন করছে এটা সরাসরি বোঝা যাচ্ছে। অবশেষে হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর, এটা কিন্তু এখানেও কি পিতামাতাকে কি হত্যা করা হয়েছে। কিন্তু সাকিনা বিবির কপাল বাংলো এটা কিন্তু এক্সাক্ট বলা হয় নাই যে সাকিনা বিবির কি হয়েছে, এজন্য অ্যান্সার হবে কি 2 ও 3। তারপরে এগুলো দেখি আমরা। সময়ের গণহত্যার প্রতীক কি ছিল? কি উজাড় হওয়া ছাত্রাবাস, রিকলেজ টাইটেল, জলফাইয়ের টাইম। তাহলে অ্যান্সার কি হবে? ঘ নাম্বার। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতার কবিতায় যে অগ্নেয়াস্ত্রের উল্লেখ রয়েছে কিসের? মেশিন গান, রাইফেল, স্টেন গানের কথা কিন্তু বলা নেই। অ্যান্সার কি হবে? ক নাম্বার। বিধ্বস্ত পাড়ায় বাস্তুবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা কুকুর একটানা আর্তনাদ করলো। কেন? কারণ নির্যাতনের প্রতিবাদে আর কি প্রভুকে বা মালিককে হারানোর শোকে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ নাম্বার। রুস্তম শেখের পরিচয় কি ছিল? বলছি কি, ঢাকার রিক্সাওয়ালা। তারপর মুক্তিযুদ্ধ শহীদ কি? অবশ্যই কি রুস্তম শেখের কি ফুসফুস পোকার দখলে। তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই কি সে মারা গেছে দেখে তো ফুসফুস পোকার দখলে, তাহলে মৃত, তাহলে শহীদ হয়েছে আর কি বলছি রথের রুস্তম শেখ, রথের রিক্সাওয়ালা। তাহলে অ্যান্সার কি হবে? 1 ও 2। অ্যান্সার কি হবে? ক নাম্বার। তো এই ছিল আমাদের আজকের এমসিকিউ সলভ। আশা করতেছি ক্লাসটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এরপর তোমাদের যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় বা কোন অধ্যায়ের প্রয়োজন হয় সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাই।